ওকে, আমরা হচ্ছে আবার ওকে, এখন আমরা শুরু। আচ্ছা, আমাকে একটু বলো তো, মেডিকেলের কোয়েশ্চেন যে সলভ করছে এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন নিয়ে প্রবলেম আছে? ভাইয়া বুঝছি। আচ্ছা, তো বুঝলে এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের সিকিউ সলভিং। ঠিক আছে, দেখো সিকিউ আমি যা দাগাই দিচ্ছি, হ্যাঁ রিসেন্ট ইয়ার্সে আমি দেখছি একদম তাই আসতেছে। ঠিক আছে, একদম হুবহু তাই আসতেছে। সো সিকিউ সলভ করতে আমাদের একদমই বেশি টাইম লাগবে না, আমাদের হয়তো বা 15 বা 20 মিনিট লাগবে, তারপরেই শেষ। আচ্ছা, আমার সিকিউর এই পিডিএফটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু বলো তো। না, আমি তো স্ক্রিন শেয়ার করিনি, দাঁড়াও। না ভাইয়া, স্ক্রিন শেয়ার অন করেন নাই তো। অ্যালভিওলাই। হ্যাঁ, গুড, এটা অ্যালভিওলাস। ঠিক আছে। আচ্ছা, কখর জন্য কখ সহজ, শ্বসন বৃক্ষ কি, সাইনোসিটিসের লক্ষণ লিখো। কখর জন্য তোমাদের তোমাদের যদি কখন লাগে লাগে আলাদা করে আমাকে বললো, আমি টেস্ট পেপার দিয়ে লাগলে আলাদা করে ছবি তুলে দেবো না। ঠিক আছে, এখন আমি জাস্ট গড় ঘ সলভ করাবো, কারণ এই চ্যাপ্টারের বাইরেও অনেকগুলো থাকে। আচ্ছা দেখো, পি এর গঠন। সো এখানে কিসের গঠন বর্ণনা করতে বলছে? অ্যালভিওলাসের গঠন। তো অ্যালভিওলাসের গঠন, এটা আমরা সিকিউতে আমরা বড় করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সিকিউ টপিক, এটা আমরা জানি। ঠিক আছে, অ্যালভিওলাসের গঠন, এটা যে সিকিউতে বারবার আসে এটা আমরা অলরেডি জানি, তাই তো? এই যে আমাদের এই যে অ্যালভিওলাসের গঠন দেখো, এখানে বড় করে হচ্ছে আমাদের সিকিউ লিখাই আছে। এই যে আমাদের হচ্ছে অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের গঠন এখানে হচ্ছে আমাদের বড় কইরা সিকিউ আছে লেখা। সো এটা তোমরা অনেকে লিখা জমাও দিছো, সিকিউর এই গঠনটা। আমি বলছিলাম দুইটা অনেক বেশি সিকিউর আছে, একটা হচ্ছে আমাদের অ্যালভিওলাসের গঠন আর একটা ফুসফুসের গঠন, দুইটাতেই আমাদের সিকিউ লেখা আছে। তো এসে পড়লে আমাদের হচ্ছে অ্যালভিওলাসের গঠন, এটা পারবা তোমরা সবাই। তারপর কি বলছে? উদ্দীপকের কিউ অংশের মধ্যে গ্যাস বিনিময় প্রক্রিয়া বিশ্লেষণ করো। ঠিক আছে, মানে কিউ অংশ কি? কিউ অংশ হচ্ছে এটা তো অ্যালভিওলাস, তাই তো? পি অংশ, পিটা কি? পিটা হচ্ছে অ্যালভিওলাস, এবং কিউটা কি? কিউটা হচ্ছে রক্ত জালক বা হচ্ছে রক্তনালী, যেটি বলো। অ্যালভিওলাসের চারপাশে কিন্তু হচ্ছে রক্তনালী থাকে। সো এই কিউ দিয়ে যে চারপাশে যে এই রক্তনালী বুঝাইছে। ঠিক আছে, সো রক্তের মাধ্যমে কিভাবে গ্যাস বিনিময় ঘটে? এখানে জাস্ট ওই ওই যে আমি বলছি না, রক্তের মাধ্যমে অক্সিজেন কিভাবে পরিবাহিত হয় এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়, ওইটাই জাস্ট জানতে চাইছি, আর কিছু না। ঠিক আছে, তুমি দেখো এখানে, এই যে এখানে কি লিখছে? আহ আহ, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের গ্যাসের বিনিময় ঘটে, যা হচ্ছে কয়েকটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ঘটে থাকে। ঠিক আছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন দেখো। তোমার যদি ওই হেডলাইন গুলো মনে থাকে, মনে আছে অক্সিজেন কয়ভাবে পরিবাহিত হয় বলো তো? দেখো আমাদের এখানে লিখছে অক্সিজেন হচ্ছে আমাদের দুই ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে আমাদের ভৌত দ্রবণ রূপে, এবং আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে আমাদের রাসায়নিক যৌগ রূপে। এবং কোনটা কত পার্সেন্ট তাও হচ্ছে আমি লিখে দিচ্ছিলাম। ঠিক আছে, কোন মানে কোন কোন রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়। আবার দেখো, আবার কার্বন ডাই অক্সাইড কয়ভাবে পরিবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি লিখছে, শ্বাস থেকে মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, এটা তো আমরা জানি। এখন কার্বন ডাই অক্সাইড কয় ভাবে পরিবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের 3 ভাবে পরিবাহিত হয়, এবং সেই তিনটা ধাপে কি? কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড মানে ভৌত দ্রবণ রূপে, আর তারপর হচ্ছে আমাদের কার্বমিন যৌগ রূপে, আর একটা হচ্ছে আমাদের বাইকার্বনেট যৌগ রূপে। এবং এখানে পার্সেন্টেজ গুলো হচ্ছে আমি লিখে দিচ্ছিলাম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছো এটা কিভাবে লিখতে হবে? এখানে কিন্তু ভালো করে লিখে নেয়। তোমরা কিভাবে লিখবে বলো তো? তোমরা একদম পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে লিখবা যে অক্সিজেন পরিবহন, দেন দেবে ভৌত দ্রবণ, তারপর হচ্ছে রাসায়নিক যৌগ রূপে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন, হেডলাইন দিবা। হেডলাইন দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন যেভাবে আমি শিখেছি ওইভাবে লিখবা। বুঝতে পারছো আমার কথা? মানে ভাইয়া বিক্রিয়া সহ লিখবো?
বিক্রিয়া এটা আসলে ডিপেন্ড করে, ঠিক আছে, যেহেতু এখানে অক্সিজেন আছে আবার কার্বন ডাই অক্সাইডও আছে। হ্যাঁ, এখানে কি লিখছে, এখানে কিন্তু কিছুই লিখে নাই, জাস্ট হেডলাইন গুলো ভালো ভালো করে দেয় নাই। তো যদি শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড পরিবহন আসে তাহলে আমি প্রিফার করবো বিক্রিয়া সহ চিত্র সহ বড় করে লেখার। বাট এস এখানে অক্সিজেনও বলছে কার্বন ডাই অক্সাইডও বলছে। তো তোমার ওই বিক্রিয়া টিক্রিয়া না না লিখলেও হবে, বাট হেডলাইন গুলা লিখবা। পাঁচটা হেডলাইন তো, অক্সিজেনের জন্য দুইটা হেডলাইন এবং কার্বন ডাই অক্সাইডের জন্য তিনটা হেডলাইন। ঠিক আছে, ওই হেডলাইন গুলা লিখবা। তারপর হচ্ছে ভিতরে এক দুই লাইন করে লিখে দেবে যে কোনটা কি হিসেবে পরিবাহিত হয়, অথবা যে পার্সেন্টেজ গুলা লিখে দিচ্ছে কোনটা কত পার্সেন্ট, ওগুলা জাস্ট লিখলা। কারণ এতেই বড় হয়ে যাবে, এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুইটাই আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমাদের আবার নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে? পি ও কিউ এর বিনিময়, সেম কোয়েশ্চেন, পি আর কিউ এর বিনিময়। পি আর কিউ ওই সেম আগেরটার যেভাবে আমরা পড়ছি ওইটাই। হ্যাঁ, সেম। এই যে উদ্দীপকের অঙ্গটি হচ্ছে ফুসফুস, ফুসফুসের অ্যালভিউলাস। পি ও কিউ অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় কিভাবে হয় তার নিচে ব্যাখ্যা, মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় বা এদের পরিবহন রিলেটেড কিছু আসলেই ওগুলা লিখে দেবা, যেগুলো আমি হচ্ছে তোমাদের শিখাইছি। ঠিক আছে, এখানে পি পি হচ্ছে এখানে পি এবং কিউ যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এটা তোমরা কেমনে বুঝবা? বুঝার উপায় হচ্ছে দেখো, পি হইতেছে ঢুকতেছে, তাই তো, এবং কিউ হইতেছে বের হইতেছে। এখন পি আর কিউ এটা এক্স্যাক্টলি ভাবে আসলে এইভাবে আইডেন্টিফাই তুমি যদি করতে না পারো, এটা লিখে দেবা পি এবং কিউ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, শেষ। ঠিক আছে, এই যে চিত্রগুলো এগুলো খুব বেশি একেবারে তোমাকে বুঝে যায় এরকম না, মানে অনেক কনফিউশন ক্রিয়েট, মানে কনফিউশন ওরা তৈরি করে রাখে। ঠিক আছে, এখন বলছে পি আর কিউ এর বিনিময় তোমাকে বুঝে নিতে হবে, এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়ের কথা বলছে, মানে এটা তো দেখাচ্ছে যে পি ঢুকতেছে কিউ বের হইতেছে, অথবা পি বের হইতেছে কিউ ঢুকতেছে। ঠিক আছে, এটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে এখানে হচ্ছে আহ আর এখানে যেহেতু অ্যালভিওলাস এবং তার চারপাশে রক্তনালী লিখছে। তো দেখ, আর এখানে যেহেতু বিনিময় লিখছে, পি আর কিউ এর বিনিময়, সো অবভিয়াসলি আমরা তো পানি আর কি কার্বন মনোক্সাইড এগুলোর পরিবহন পড়ি নাই, আমরা তো পড়ছি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন, সো এটা ইজিলি বোঝা যায়। ঠিক আছে, এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন কিভাবে হয় ওইটাই ব্যাখ্যা করতে হবে, সেম ওইটা। ঠিক আছে, একটু আগে যেটা পড়লাম সেম ওই কথাবার্তাগুলো এখানে লিখছে। আচ্ছা, এই যে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমা এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকায়, মানে এখানে সেম ওইটা, যে ওই টপিকটা যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে রক্তে পরিবাহিত হয়, আমি যেটা দেখাই দিচ্ছি ওইটা, ওই যে পাঁচটা হেডলাইন, অক্সিজেন দুই ভাবে এবং কার্বন ডাই অক্সাইড তিন ভাবে, এবং তার ভিতরে আমি যে লাইনগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো পড়লি না। এই যে এখানে যে বলছিলাম, ঠিক আছে, যেহেতু এটা বারবার আসতেছে একবার দেখে দিই আমি। আহ কি বলছিলাম, অক্সিজেন কয় ভাবে পরিবাহিত হয়? অক্সিজেন হচ্ছে আমাদের দুই ভাবে পরিবাহিত হয়, তাই না? অক্সিজেন হচ্ছে আমাদের দুই ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে আমাদের ভৌত দ্রবণ রূপে, এবং আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে আমাদের রাসায়নিক যৌগ রূপে। হ্যাঁ, এবং এখান থেকে জাস্ট আমি যে লাইনগুলো এখানে মার্ক করে আছে দেখো হাইলাইটার দিয়ে, ওই লাইনগুলো ভিতরে লিখলেই হবে, এনাফ। তারপর কার্বন ডাই অক্সাইড কয় ভাবে পরিবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের তিন ভাবে পরিবাহিত হয়। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে আমাদের ভৌত দ্রবণ রূপে, দুই নাম্বারটা হচ্ছে আমাদের কার্বমিনো যৌগ রূপে, এবং তিন নাম্বারটা হচ্ছে আমাদের বাই কার্বনেট যৌগ রূপে, তাই তো? তিন নাম্বারটা কি যে পাইছি, তিন নাম্বারটা হচ্ছে আমাদের বাই কার্বনেট যৌগ রূপে, এবং এখান থেকে জাস্ট যে লাইনগুলো মার্ক করে দিয়েছি ওই লাইনগুলো লিখলেই না। আচ্ছা, এইখানে কি বলছে দেখো, এখানে আমাদের যেটা বলো যে পি ও কিউ, দেখো পি ও কিউ পরিবহনে রক্তের রঞ্জক, আচ্ছা রক্তের রঞ্জক পদার্থ কোনটা, কেউ বলতে পারবে আমাকে? রক্তের রঞ্জক পদার্থ কোনটা? হিমোগ্লোবিন। গুড। এখন হচ্ছে রক্তের রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। এখন পি আর কিউ মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের ভূমিকাটা আসলে কি? তো আমরা ভাই সবাই জানি, রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা তো আছে, এটা আমরা সরাসরি এখানে পড়ে আসছি না, দেখো। এই যে আমরা তো জানি, দেখো, এটা অক্সিজেন। অক্সিজেনের যে আমাদের দুইটা হেডলাইন, দুইটা হেডলাইনের মধ্যে একটা তো হচ্ছে হিমোগ্লোবিন, মানে অক্সিজেনের কয়টা, দুইটা, দুইটার মধ্যে একটা হচ্ছে কিন্তু এই যে রাসায়নিক যৌগ, এটাই কিন্তু হিমোগ্লোবিন। এই যে অক্সিজেন রক্তে প্রবেশ করার পর হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলতো? তৈরি করে হচ্ছে একটা অস্থায়ী যৌগ যার নাম হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিন, তাই না? সো এখানেই তো আমরা দেখতে পাইতেছি, এবং এখানে অবশ্যই বিক্রিয়াটা দিবা। ঠিক আছে, এখানে এই বিক্রিয়াটা লিখবা, যেহেতু এটা আমি দেখাই নাই। সো সহজ, হিমোগ্লোবিন, এই যে Hb4 দ্বারা হিমোগ্লোবিন বুঝে গেছে।
আর মানে O2 দ্বারা অক্সিজেন অক্সিজেন বুঝাইছে, এবং এই দুইটা যখন যোগ করে দিলাম HbO2, এটা দ্বারা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন বুঝাইতেছে। সো এই বিক্রিয়াটা হচ্ছে লিখে দেওয়া ট্রাই করবো এখানে। হ্যাঁ, ওখানে বলছেই হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি ভূমিকা রাখে অক্সিজেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে। সো এখান থেকে তোমার এই প্যারাটা লিখতে হবে। হ্যাঁ, আমি যতটুকু মার্ক করে দিচ্ছি ততটুকু লিখলেই হবে। এবং কার্বন ডাই অক্সাইড থেকে কোন প্যারাটা লিখবা? কার্বন ডাই অক্সাইড এই যে এইটা কার্বোমিনো যৌগরূপে এই প্যারাটা লিখতে হবে। এই প্যারাটা তোমরা এই প্যারাটা তোমরা হচ্ছে ভালোভাবেই শিখছো আর কি। বিক্রিয়া টিক্রিয়া সহ ভালোভাবেই আর কি প্যারাটা আমি তোমাদের শিখাইছি, তাই তো? সো এই প্যারাটা লিখবা যে রক্তের হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের কোন অংশ গ্লোবিন, গ্লোবিনের আবার কোন অংশ অ্যামিনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বোমিনো হিমোগ্লোবিন কি তৈরি করে বলো তো? কার্বোমিনো হিমোগ্লোবিন। দেন হচ্ছে এই বিক্রিয়াটা লিখবা। এই বিক্রিয়াটা শিখেছি না, এই বিক্রিয়াটা লিখবা এই যে। হুম, এই বিক্রিয়াটা লিখবা, শেষ তাহলে। এটাই আমাদের, তারপরে 27 লিখে দিলাম মানে এই প্যারার মধ্যে যতটুকু যা দাগাই দিছি। তাহলে তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকাটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এই 2 নাম্বার সিকিউরিটি কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু কনফার্ম করো। 2 নাম্বার সিকিউরিটি কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে বলতে পারো, ঠিক আছে? জাস্ট আমরা অক্সিজেন পরিবহনের মধ্যে যেটা হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে রিলেটেড ওই প্যারাটা লিখবো। মানে ওই যে অক্সি হিমোগ্লোবিনের ওই প্যারাটা এবং কার্বন ডাই অক্সাইডেরও কার্বোমিনো হিমোগ্লোবিন ওই প্যারাটা লিখবো জাস্ট। আচ্ছা, কি বলছে? মানুষের মানুষের বক্ষগহ্বরের দুই পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ অঙ্গ আছে যা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটায়। আচ্ছা, উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম একক। আচ্ছা, উদ্দীপকের অঙ্গটা কোনটা? উদ্দীপকের অঙ্গটা হচ্ছে আমাদের ফুসফুস। এবং ফুসফুসের ক্ষুদ্রতম একক কোনটা বলো তো? ফুসফুসের ক্ষুদ্রতম একক কোনটা? অ্যালভিওলাস। হ্যাঁ, ভেরি গুড, অ্যালভিওলাস। তো এখানেও ভাই অ্যালভিওলাসের গঠনই বর্ণনা করতে বলছে। দেখো এখানেও অ্যান্সার আমাদের দেওয়া আছে যে 1 নং সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন, মানে 1 নাম্বার সৃজনশীল তো আমরা অলরেডি সলভ করে আসছি। তো এখানে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করতে বলছে, যেটা আমরা অলরেডি পারি। তারপর কি বলছে? উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত গ্যাসটির পরিবহনের শরীর তথা শেষোক্ত গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। এখানে বলছে শেষোক্ত গ্যাসটির শরীর তত্ত্ব বা এগুলো কিছু না, বলছে মেইনলি এখানে যেটা বলছে শেষোক্ত গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড কেমনে পরিবাহিত হয়। ওই যে আমার ফেভারিট কোয়েশ্চেন, আমি বলছিলাম কার্বন ডাই অক্সাইডের পরিবহন এটা সিকিউর জন্য 7 স্টার একটা টপিক। তো এখানে ওই যে লিখছে দেখো কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড উদ্দীপকের শেষোক্ত গ্যাসটা কোনটা? কার্বন ডাই অক্সাইড, তাই তো? এখন কার্বন ডাই অক্সাইড পরিবহনের এই যে মেজর রুট গুলা আমি বলছিলাম না, 3টে হেডলাইন। কার্বন ডাই অক্সাইড পরিবহনের কয়টা কয়টা পার্ট আছে বা কয় ভাবে পরিবাহিত হয় বলতো? অবভিয়াসলি 3 ভাবে। একটা হচ্ছে আমাদের ভৌত দ্রবণ রূপে, আরেকটা হচ্ছে আমাদের কার্বোমিনো যৌগ রূপে, আর একটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। এবং এগুলো বই থেকে আমি সুন্দর, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কার্বন ডাই অক্সাইড যে পরিবহন, এটা কিন্তু হচ্ছে আমাদের সিকিউর জন্য 7 স্টার একটা টপিক। এই যে কার্বন ডাই অক্সাইড পরিবহন এটা সিকিউর জন্য লিখে, এই যে মুছে দিচ্ছি আমি, এটা সিকিউর জন্য কিন্তু হচ্ছে আমাদের 5 স্টার টপিক ছিল। ঠিক আছে। আচ্ছা, এটা লিখতে পারবে না সবাই? কার্বন ডাই অক্সাইড কেমনে পরিবাহিত হয়? জি হ্যাঁ ভাইয়া, জি। ভাইয়া পারবো। ওকে, আচ্ছা, তারপর এখানে আসো। দেখো এগুলো এগুলো এই কফ কিন্তু একদমই সহজ, এগুলো কিন্তু একদমই কঠিন না। সাপোজ এটাও যদি দেখাই, ওটাইটিস মিডিয়া কাকে বলে আর অ্যাকিউট সাইনোসাইটিস কাকে বলে, তাই না? ওটাইটিস মিডিয়া মানে কি, যে মধ্যকর্ণের সংক্রমণকে বলা হয় ওটাইটিস মিডিয়া। এবং অ্যাকিউট সাইনোসাইটিস কি হয়েছে? যে সাইনোসাইটিস হচ্ছে আমাদের 2 মাসের বেশি থাকে। আমরা 2টা সাইনোসাইটিস পাইছিলাম, একটা হচ্ছে ক্রনিক এবং আরেকটা হচ্ছে অ্যাকিউট, তাই না? যেটা হচ্ছে আমাদের অ্যাকিউট, না অ্যাকিউটটা হচ্ছে আমাদের 2 মাসের, মানে 4 থেকে 8 সপ্তাহ অবস্থান করবে, এটাকে বলা হয়েছে অ্যাকিউট সাইনোসাইটিস। দেখবো তোমার বইয়ের ভিতরে সব এইগুলো মার্ক করে দেওয়া আছে। আচ্ছা, এখানে কি বলছে? উদ্দীপকের অঙ্গটির কার্যকরী একক। আচ্ছা, আমাকে বল, উদ্দীপকের অঙ্গটা তো ফুসফুস, এখানে কার্যকরী একক কোনটা? ফুসফুসের কার্যকরী একক কোনটা? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। তো Realize। এখানে ওই সেম কোয়েশ্চেন, অ্যালভিওলাসের গঠন মানে এটা নিয়ে কয়বার আসলো ভাই? অ্যালভিওলাসের গঠন এখানে দেখো, এখানে লিখছে যে 1 নং সৃজনশীলের 1 নং সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন দ্রষ্টব্য। তো এখানে আমাদের অবভিয়াসলি অ্যালভিওলাসের গঠন বর্ণনা করলেই হয়ে যাবে। তারপর কি বলছে? উদ্দীপকের পরিবেশের সাথে গ্যাস বিনিময়ে উদ্দীপকের অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। মানে গ্যাস বিনিময় মানে অক্সিজেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়ে আমাদের ফুসফুসের কি ভূমিকা আছে এটা বিশ্লেষণ করতে বলছে।
আচ্ছা, এখানে মূলত কি লিখছে জানো? এখানে মূলত ওই শ্বাসক্রিয়া, আচ্ছা আমরা শ্বাসক্রিয়ার একটা পড়ছিলাম না, শ্বাসক্রিয়া কিভাবে প্রশ্বাস হয় এবং কিভাবে নিঃশ্বাস হয়, এটার একটা ফ্লো চার্ট তোমাদের আমি লিখাই দিছিলাম না? যে ফ্লো চার্ট না, সরি, যে হচ্ছে প্রশ্বাসের সময় কি হয়, ওই যে ইন্টারকোস্টাল পেশি সংকোচন হয়, ডায়াফ্রাম নিচের দিকে নামে, বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়, তারপর হচ্ছে নিঃশ্বাসের সময় তার ঠিক উল্টা। সো এইখানে ওই কোয়েশ্চেনটাই করছে যে হচ্ছে পরিবেশের সাথে গ্যাস বিনিময়ে উদ্দীপকের অঙ্গের ভূমিকা বিশ্লেষণ করো। সো এখানে জাস্ট ওইটা লিখলেই হবে, দেখো আমি দেখাই দিয়েছি। যারা আমার আগের রেকর্ড ক্লাস করছো তারা পারবে। এই যে এটা প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম, এটা জানতে চাইছি এখানে, তাই না? প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম, হ্যাঁ, এই যে এটা জানতে চাইছি। তো আমি যেভাবে লিখেছিলাম, হ্যাঁ, ওইভাবে জাস্ট লিখলেই হবে। ওইখানে আমাদের কি কোয়েশ্চেন করছে? ওইখানে আমাদের কোয়েশ্চেন করছে হচ্ছে মানে পরিবেশের সাথে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়ে ফুসফুসের ভূমিকা কি? এই যে এটা তো ফুসফুস, ফুসফুসের ভূমিকা কি? তো ফুসফুসের ভূমিকা ওইটাই, যে ওই যে আমাদের যখন আহ প্রশ্বাস নেব, মানে অক্সিজেন গ্রহণ করব, তখন তখন মানে দেখো কি হইতেছে, আমাদের ওই যে ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচের দিকে নামতেছে, ইন্টারকোস্টাল পেশিও সংকোচন হইতেছে, রিপস গুলা কি হইতেছে, উপরের দিকে উঠতেছে, ফলে বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পাবে, এবং বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পেলে কি প্রসারিত হবে বলো তো? বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পেলে কিন্তু ফুসফুস প্রসারিত হবে, না? মানে বক্ষগহ্বরের আয়তন বাড়লে তো ফুসফুসের আয়তন বাড়বে, তাই তো? এবং ফুসফুসের আয়তন যখন বাড়বে তখনই তো বাইরে থেকে হচ্ছে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে। তো ওইটাই জাস্ট এখানে শ্বাসক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া। শ্বাসক্রিয়ার এবং নিঃশ্বাস ক্রিয়া তার ঠিক উল্টা, যে যখন হচ্ছে আমরা নিঃশ্বাসের সময় কি হবে, ডায়াফ্রাম উপরের দিকে উঠে যাবে, তারপর হচ্ছে এগুলা লিখেই দিছিলাম তোমাদের আর কি, ডায়াফ্রাম উপরের দিকে উঠবে, লিপস গুলা নিচের দিকে নামবে, হ্যাঁ, মানে ঠিক প্রশ্বাসের উল্টা জিনিস ঘটবে, ফলে কি হবে, বক্ষগহ্বরের আয়তন কমে যাবে, সংকোচন হবে, তার ফলে কিন্তু ফুসফুসের সংকোচন হবে। ফুসফুসের সংকোচন হলে ফুসফুস থেকে বাতাস চাপ খেয়ে বাইরে বের হয়ে যাবে। এটাই হচ্ছে বাইরে মানে পরিবেশের সাথে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়ে ফুসফুসের ভূমিকা। ওই যে ফুসফুসের ভূমিকা কেন বলছে? কারণ হচ্ছে আহ ফুসফুসের ভূমিকাটা এখানে তাহলে কোথায়? ওই যে ফুসফুস প্রসারিত হচ্ছে, এবং ফুসফুস প্রসারিত হলেই তো বাইরে থেকে অক্সিজেন ভিতরে ঢুকবে, এবং ফুসফুস সংকোচন হবে যখন, মানে নিঃশ্বাসের সময় ফুসফুস সংকোচন হবে, ফলে ফুসফুস যখন চাপ খাবে, সংকোচন হবে, তখন তো ফুসফুস থেকে বাতাসগুলা বাইরে বের হয়ে যাবে। সো এটাই আর কি জানতে চাইছে। ব্যাপারটা কি বুঝছো? এই ব্যাপারটা কি বুঝতে পারছো, না কোনো কনফিউশন আছে? তাহলে বলো, আবার বলছো। ভাইয়া ভাইয়া নিঃশ্বাস ক্রিয়া এবং শ্বাস গ্রহণ দুইটাই লিখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, কারণ দেখো এখানে আমাদের কি বলছে, এখানে বলছে বাইরে পরিবেশের সাথে গ্যাস বিনিময়ে উদ্দীপকের অঙ্গটির ভূমিকা। হ্যাঁ, সো আমাদের হচ্ছে মানে প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া দুটোই লিখতে হবে। প্রশ্বাস ক্রিয়া মানে কি, ভিতরে অক্সিজেন ঢুকতেছে, এবং নিঃশ্বাস ক্রিয়া মানে কি, নিঃশ্বাসের সাথে আমাদের বাইরে তো বাইরে কি বের হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের সাথে আমাদের বাইরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে। সো সোজা ভাষায়, সোজা বাংলা ভাষায় তোমাকে এখানে এই দুইটাই লিখতে হবে। এই যে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, এই প্যারাটাও লিখতে হবে, নিঃশ্বাস গ্রহণ বা নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, এই প্যারাটাও লিখতে হবে। ঠিক আছে, এবং মেইন লাইন হচ্ছে এইটাই, যে যেহেতু ফুসফুসের ভূমিকা বলছে, এই যে প্রসারিত ফুসফুস, মানে ফুসফুস প্রসারিত হবে, ফুসফুস প্রসারণের ফলে কি হবে, এই যে বাতাস ফুসফুসে প্রবেশ করবে, এই লাইনটা হচ্ছে মেইন। ওই যে আমি যা লিখাই দিছি, প্রশ্বাস বা শ্বাস গ্রহণে আমি যে যতটুকু লিখে দিছি ওইটা লিখে লাস্টে এটা লিখবে, যে ফুসফুস প্রসারিত হইতেছে, ফলে বাতাস ভিতরে ঢুকতেছে। ঠিক আছে। আচ্ছা, এবং এখানে কি হবে, এখানে হচ্ছে ফুসফুসের আয়তন কমে যাবে, এখানে ওইটার ঠিক উল্টো হবে, এখানে প্রসারিত হবে, এখানে আয়তন কমে যাবে, ফলে ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে যাবে, মানে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাবে, আর এখানে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, জাস্ট ওই ওই যে এখানে চাইছে যেটা, এই প্যারা দুইটা লিখলেই হয়ে যাবে। এবং এটা কিন্তু সিকিউরিটি আসে, আমি আগেই বলছিলাম। এখানে আসে, দেখো কি বলছে, উদ্দীপকের ক্ষুদ্র একক। আচ্ছা, ক্ষুদ্র একক কোনটা? ক্ষুদ্র একক বলে এটা কোনটা হয় বলো তো? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। তো এখানে আবার সেই অ্যালভিওলাসের গঠন বর্ণনা করতে বলছে। ঠিক আছে, অ্যালভিওলাসের গঠন বর্ণনা করতে বলছে। তারপর কি বলছে, উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। ওই যে সেম, দেখো, শেষোক্ত উক্তিটি ইহা বিশেষ কৌশলে সংকুচিত ও প্রসারিত হয়, মানে ফুসফুসের কথা বলছে। মানবদেহে বক্ষগহ্বরের বায়ুপূর্ণ বিশেষ অঙ্গ থাকে, যা বিশেষ কৌশলে সংকুচিত ও প্রসারিত হয়, মানে ওই শ্বাসক্রিয়া এবং নিঃশ্বাসক্রিয়া লিখছেন এখানে। হ্যাঁ ভাই, এই সেম,
সেম এই যে এই প্যারা দুইটা জানতে চাইছি এখানে, ঠিক আছে? এই যে একটু আগে যে কোয়েশ্চেন আমি বললাম যে প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া, জাস্ট এটা জানতে চাইছে। তো এখানেও জাস্ট এটাই লিখবা যে প্রশ্বাস ক্রিয়া কিভাবে হয় এবং নিঃশ্বাস ক্রিয়া কিভাবে হয়, জাস্ট এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে? এই প্যারাটুকু এটা আমি যেভাবে লিখে দিয়েছিলাম ওইভাবে লিখলেই হবে। আচ্ছা, 6 নাম্বার দেখি আমরা, আসো। কি বলছে উদ্দীপকে? পি এর গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, পি এর গঠন এখানে আর বলে না, এখানে আর অ্যালভিওলাস বলেন না, এখানে বলছে সরাসরি ফুসফুস। কই? এই তো পাইছি। পি কই? এই যে পি, পাইছো? এই যে হচ্ছে পি। আচ্ছা, এখানে পি দীক্ষা মানে চিত্র দেখে তুমি মরলেও বুঝবে না এটা ফুসফুস আছে না অ্যালভিয়াস। কেউ কি বুঝতে পারছে এটা দেখে এটা ফুসফুস না অ্যালভিওলাস আছে? হ্যাঁ, জি আমি তো ভাই, বুঝতেছি না তোমরা। অ্যালভিওলাস রাখছি। তো হ্যাঁ, অ্যালভিওলাস মানে দেখে মনে হয় অ্যালভিওলাস আছে, কিন্তু এখানে লিখছে হচ্ছে ফুসফুসের ব্যাখ্যা। তো এটা কোনো মানে এই বোর্ডে এই চিত্রগুলো হচ্ছে ছাতার মাথা আটকাতে হয়, বুঝছো? মানে নিজের ইচ্ছা মতো কিছু একটা আঁকতে পারলেই হলে এমন। হ্যাঁ, বাট এটা আসলে ভ্যারি করে। এটা কোন টিচার হচ্ছে ফুসফুস হিসেবে ধরবে, মানে টিচারের মেন্টালিটি, টিচার এটাকে যাই হিসেবে আর কি ধরে, দেখলে মনে হয় অ্যালভিওলাস, কিন্তু একটু বেসিক চিন্তা করলে মনে হয় এটা আবার ফুসফুস। কারণ দেখো যে হার্ট থেকে তোমরা যারা তোমাদের রক্ত চ্যাপ্টার হয়ে গেছে না? হ্যাঁ, রক্ত জি পরিবহন ওই ভাই। চ্যাপ্টার তো হয়েছে। হ্যাঁ, তো তোমরা জানো যে মনে আছে যে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত কয়ে যায় ফুসফুসে যায়, ফুসফুস থেকে ওই রক্ত আবার আমাদের রাইট অ্যাট্রিয়ামে ব্যাক করে, মানে সাধারণত হৃদপিণ্ডের সাথে কার কানেকশন থাকে? ফুসফুসের কানেকশন থাকে, তাই তো? ওই পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, পালমোনারি মানেই তো ফুসফুস, তাই তো? সো আমি বলবো এখানে তোমরা যদি বাট দেখ চিত্র দেখে বুঝার ব্যাপার হচ্ছে এটা ফুসফুস, বাট চিত্র দেখে মনে হইতেছে এটা আইকেরাক্স অ্যালভিওলাই। সো এখানে তোমরা দুইটাই দিতে পারো। হ্যাঁ, এখানে হচ্ছে ফুসফুসের গঠন দিলেও দোষ নাই, এখানে অ্যালভিওলাসের গঠন দিলেও দোষ নেই, বাট আমার যদি পরীক্ষার সময় আসতাম আমি মনে হয় অ্যালভিওলাসে দিয়ে রাখতাম, বুঝছো? কিন্তু এখানে বর্ণনা করছে হচ্ছে ফুসফুসের গঠন। আচ্ছা, যেটাই আসো তোমরা দুইটাই পারি, আমরা ফুসফুসের গঠনও পারি, আমরা অ্যালভিওলাসের গঠনও পারি, সমস্যা নেই। এবং ঘ নাম্বার কোয়েশ্চেন আমাদের অলরেডি পড়া, 3-এর ঘ। ঠিক আছে, কি বলছে? কিউ গ্যাসের বিনিময় মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। উদ্দীপকে উল্লিখিত কিউ গ্যাসের বিনিময়, কিউ গ্যাসের বিনিময় মানে কি? কার্বন ডাইঅক্সাইড। দেখো, আচ্ছা দেখো, কিউ গ্যাস, কিউ গ্যাসটা কি বলতো? কিউ গ্যাসটা হচ্ছে যে কিউ গ্যাসটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখন কিউ গ্যাস যে কার্বন ডাই অক্সাইড গ্যাস সেটা কেমনে বুঝবা? কারণ দেখো, কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে আচ্ছা, ফুসফুসে কোনটা প্রবেশ করে বলো তো, কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন? এবং কোনটা বের হয় ফুসফুস থেকে? কার্বন ডাই অক্সাইড ঢুকে আর অক্সিজেন বের হয়। হ্যাঁ, তো এখানে যেহেতু কিউ এই যে ঢুকতেছে, যে ঢুকতেছে, এবং আর গ্যাস মানে এটা বের হইতেছে, বুঝাই দিতেছে আর গ্যাস হচ্ছে অক্সিজেন এবং কিউ গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এবং তাহলে এখানে বলছে কিউ গ্যাসের পরিবহন ব্যাখ্যা করো, মানে কার্বন ডাই অক্সাইডের পরিবহন ব্যাখ্যা করো, মানে ওই যে ওই তিনটে হেডলাইন, কার্বন ডাই অক্সাইড রক্তে কেমনে পরিবাহিত হয় ওই তিনটা হেডলাইন যেতে হবে, ওই তিনটা হেডলাইন ব্যাখ্যা করবে, যেটা আমরা অলরেডি পড়ছি। তারপর কি বলছে? মানুষের শ্বাস প্রশ্বাস কার্যক্রমে পঞ্চম headline, ওই যে দিছে ওইটা, দাঁড়াও। উম, আচ্ছা, প্রথমত বলছে দেখো উদ্দীপকের পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা করো। আচ্ছা, এখন রঞ্জক পদার্থের কাজ মানে কি? হিমোগ্লোবিনের কাজ, তাই তো? এখন হিমোগ্লোবিন আমাদের কোন কাজে লাগে? ওই হিমোগ্লোবিন ওই যেটা আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? হিমোগ্লোবিন আমাদের অক্সিজেন পরিবহনেও কাজে লাগবে। ওই যে আমাদের অক্সিজেন পরিবহনে 2 নাম্বার যে প্যারাটা, হ্যাঁ, অক্সি হিমোগ্লোবিন। এবং কার্বন ডাই অক্সাইডেরও 2 নাম্বার হেডলাইনটা কার্বোমিনো যৌগরূপে। সো অবশ্যই তো আমাদের আহ রঞ্জক পদার্থ মানে ওইটা কি বলছে, মানে উদ্দীপকের পদার্থের কাজ মানে হিমোগ্লোবিনের কাজ ব্যাখ্যা করতে বলছে। সো হিমোগ্লোবিনের কাজ ওইটাই যে ওইটা অক্সিজেন পরিবহনেও সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড পরিবহনেও সাহায্য করে। শেষ। তবে ঘতে কি বললো দেখি। আচ্ছা, এইটা শ্বসনের পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9-এ পাবো আমরা এটা, এখন মানে এটাই চ্যাপ্টারের অংশ না, এটা চ্যাপ্টার 9-এ পাবো, এটা বাদ। ঠিক আছে, এটা চ্যাপ্টার 9-এ আমরা পাবো।
আচ্ছা, আমি 9 নম্বর সৃজনশীল একটু দেখাই, দেখো। আহ মানুষের বক্ষ গহ্বরের হালকা গোলাপি বর্ণের কয়েকটি লোবে বিভক্ত। আচ্ছা, হালকা এটা মনে রাখবা, ফুসফুসের কালার হচ্ছে হালকা গোলাপি। এটা আমি তোমাদের হচ্ছে মানে দাগাই দিই, অত ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা না, বাট এটা একটু মনে রাখবা যে ফুসফুসের বর্ণ কেমন, হালকা গোলাপি বর্ণের কয়েকটি লোবে বিভক্ত, স্পঞ্জের মতো নরম। আচ্ছা, এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকারী একক নিয়ে, মানে এখানে অ্যালভিওলাসের কথা বললো, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের অঙ্গটির গঠন সংক্ষেপে বর্ণনা করো। তো এইখানে নরম অঙ্গ যেহেতু বলছে, তো এখানে এখানে ফুসফুসের গঠনে ব্যাখ্যা করতে হবে, তাই তো? এইখানে 6-এর গ মানে ফুসফুসের গঠনই বলছে। হ্যাঁ, তো এইখানে আর কোনো কনফিউশন নেই, এখানে আমাদের ফুসফুসের গঠনই ব্যাখ্যা করতে হবে। এবং আমি বলছি তোমাদের যে ফুসফুসের গঠন অবশ্যই এটা সিকিউর জন্য 5 স্টার একটা টপিক। তো সিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফুসফুসের গঠন। আচ্ছা, তারপর কি বলছে, উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো, কি বলছে? এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকারী একক নিয়ে, মানে এখানে এখানে কার কথা বলছে, এখানে অ্যালভিওলাসের কথা বলতেছে। হ্যাঁ, কার্যকারী একক নিয়ে হচ্ছে ফুসফুস গঠিত। তো বলছে শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। তো এখানে কি করবে, এখানে এই যে আমাদের এখানে মেইনলি আমাদের অ্যালভিওলাসের গঠন তো লিখবে, বাট এখানে সংখ্যাতাত্ত্বিক জিনিসগুলো লিখবে, যে এটা প্রুফ করার জন্য বা এটা প্রমাণ করার জন্য যে অনেকগুলো অ্যালভিওলাস নিয়ে আমাদের হচ্ছে ফুসফুসটা গঠিত। এখন অনেকগুলো অ্যালভিওলাস নিয়ে যে ফুসফুসটা গঠিত, এটা আমি প্রমাণ কিভাবে করব? এই সংখ্যাগুলো দিলেই প্রমাণ হয়ে যায়। দেখো এই যে তুমি টুকটাক তোমার হচ্ছে ইচ্ছা মতো আগে বর্ণনা লিখতে পারো, অ্যালভিওলাসের বর্ণনা লিখতে পারো, এবং অ্যালভিওলাসের বর্ণনার সাথে এই কথাগুলো থাকা লাগবে, যে শিশু দেহে 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে, তারপরে হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের 480 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এই দুইটা কথা যদি তুমি দিতে পারো, তাহলেই মোটামুটি বোঝা যেতেছে হ্যাঁ অনেকগুলা অ্যালভিওলাস নিয়ে একটা ফুসফুস গঠিত। তো তাহলে ওই বাক্যটা প্রমাণ হয়ে গেল যে ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস। তো এখানে মূলত প্রথম অ্যালভিওলাসের কিছু গঠন লিখলাম তোমার ইচ্ছে মতো, তারপরে এই দুইটা লাইন দিয়ে দিলাম, তাহলেই প্রমাণ হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো, যেখানে তোমার চাইতে হচ্ছে এই কথাটা বলছে যে হচ্ছে উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো, মানে কার্যকারী একক মানে হচ্ছে অ্যালভিওলাস যে আমাদের ফুসফুসের কার্যকারী একক, এটা প্রমাণ করতে বলছে। এটা প্রমাণ কিভাবে হয়ে গেল, ওই যে ওই সংখ্যাগুলো লিখলে, যে 480 মিলিয়ন মানে অনেকগুলা। তারপর পূর্ণবয়স্ক শিশুদের 300 মিলিয়ন, পূর্ণবয়স্ক মানুষ, সরি, শিশুদের 20 মিলিয়ন, পূর্ণবয়স্ক মানুষের 400 মিলিয়ন। তো অ্যালভিওলাস থাকে, তো এগুলো যখন লিখবে তাহলে তো বুঝেই যেতেছে যে অনেকগুলো অ্যালভিওলাস নিয়ে একটা ফুসফুস গঠিত। মানে তাহলে প্রথম হচ্ছে অ্যালভিওলাসের গঠন লিখবা, তারপর হচ্ছে এই সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো লিখবা, তাহলেই প্রমাণ হয়ে যাবে হ্যাঁ অনেকগুলো অ্যালভিওলাস নিয়ে একটা ফুসফুস গঠিত। তাহলে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গাঠনিক একক। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আর কি দেখান যায়? এই দেখো, এটা দেখাই আমি শেষ করবো 10 নম্বরটা। কি বলছে, ওদিকে পি চিহ্নিত চিত্রের অংশ একটা পি কি, পি হচ্ছে অ্যালভিওলাস, তাই তো? অ্যালভিওলাসের গঠন বর্ণনা করতে বলছে, এটা আমরা জানি 100 বার পড়ে আসছি। পি চিহ্নিত অংশে গ্যাসের বিনিময়, ওই আবার রক্তের ভূমিকা, ওই যে আমাদের ওগুলা লিখতে হবে, ঠিক আছে? এটা আমরা আগে পড়ে আসছি, যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কেমনে পরিবাহিত হয় এটাই লিখতে হবে, ঠিক আছে। পি চিহ্নিত অংশে গ্যাসের বিনিময়ে রক্তের ভূমিকা বিশ্লেষণ করো, ওই 5টা হেডলাইন দেবে। অক্সিজেনের আমাদের অক্সিজেনের জন্য কয়টা হেডলাইন আছে? অক্সিজেনের জন্য 2টি হেডলাইন আছে, এবং কার্বন ডাই অক্সাইডের জন্য 3টে হেডলাইন আছে, ওগুলো দিলেই এনাফ। আর কি দেখাবো? উম, এই এগুলাই তুমি বাকি বাকি আমি কয়েকটা আরো দিচ্ছি, ঠিক আছে, এগুলো টুকটাক পড়লো, যদি কোনো ধরনের কোনো প্রবলেম পাও আমাকে বললো, ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম পাইলে আমাকে বললো। আচ্ছা, এখানে ওই সিকিউ সব হচ্ছে রিপিটই আসতেছে। আচ্ছা, যতটুকু পড়াইলাম বাকিগুলো দেখবা তোমরা নিজেরা পড়লেই বুঝতেছো, আমি তো ধরাই দিলাম বিষয়গুলো। এখন কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই চ্যাপ্টারের উপর কি এক্সাম নেবেন? হ্যাঁ, হ্যাঁ। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, তাই তো? মেবি হচ্ছে শনিবার, শনিবার বা রবিবারের মধ্যে এক্সাম হবে, এটা ধরে রাখো, শনিবার বা রবিবার, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আজকে এখানে শেষ করতেছি, যদি কোনো ধরনের কোনো প্রবলেম পাও আমাকে জানিও ইনবক্স।